বন্ধুরা, ইরান অনেক দিন ধরেই বলে আসছিল যে আমরা নিজেরা একটা অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছি। এতদিন পশ্চিমা মিডিয়া এটাকে সেভাবে গুরুত্ব দেয়নি, কারণ স্বাভাবিকভাবেই সবার ধারণা ছিল যে ইরানের মতো একটা দেশ, যেটা দশকের পর দশক ধরে স্যাংশনের মধ্যে আছে, যার টেকনোলজি ইম্পোর্ট করার উপায় নেই, সেই দেশ কিভাবে আমেরিকার F-35 মতো স্টেলথ ফাইটার জেটকে মারার মতো সিস্টেম বানাবে। কিন্তু এখন যা খবর আসছে সেটা দেখলে মাথা ঘুরে যায়। গতকাল থেকে একটার পর একটা দাবি সামনে আসতে শুরু করেছে। প্রথমে ইরান দাবি করলো যে তারা ইসরায়েলের হারমেস 900 ড্রোনকে মেরে ফেলেছে তাদের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। এই হারমেস 900 কিন্তু সাধারণ কোনো ড্রোন না, এটা ইসরায়েলের তৈরি একটা মিডিয়াম অ্যাল্টিটিউড অ্যান্ড লং ইন্ড্রিউসিং ড্রোন। বলতে পারেন যে একটা বিভিন্ন স্ট্রাইক মিশনগুলি যে হয়, সব ধরনের কাজেই এটা ব্যবহার করা হয়। তো এই ড্রোনটাকে মারা মানে এটা কোনো ছোটোখাটো ব্যাপার না। তারপরে দাবি এলো যে সৌদি আরব বা ইউইর দিক থেকে একটা চীনা ড্রোন এসেছিল, সেটাকেও ইরান মেরে ফেলেছে। এখন এই দাবিটা নিয়ে একটু ভাবলে বুঝবে, চীনা ড্রোন সৌদি বা ইউই থেকে আসছে মানে হয় এটা সৌদি বা ইউইর নিজের ড্রোন, নয়তো অন্য কোনো পক্ষ সেদিক থেকে ড্রোন পাঠিয়েছে। এটা পুরো আরেকটা বড় গেম। বন্ধুরা, নেক্সট যেটা আপডেট এটা হচ্ছে আজকে সকাল থেকে দাবি করা হচ্ছে যে ইরান আমেরিকার F-35 বিমানকে মেরে ফেলেছে। এখন এই দাবিটা শুনলে অনেকের মনে প্রশ্ন জাগবে যে F-35 কি জিনিস, সেটা কি সবাই জানে? F-35 লাইটিং 2 হলো আমেরিকার তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ মাল্টিরোল ফাইটার জেট। এই বিমানকে এত এত টেকনোলজি দিয়ে বানানো হয়েছে যে রাডারে ধরা পড়াটাই এর পক্ষে প্রায় অসম্ভব বলে ধরা হতো। প্রতিটা F-35 দাম প্রায় $100 মিলিয়ন বা তার বেশি, মানে বাংলাদেশি টাকায় প্রায় 1,000 কোটি টাকারও বেশি এক একটা বিমান। তো এই বিমানকে যদি ইরান ঠেলে ফেলে দেয়, তাহলে সেটা শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিকভাবেও আমেরিকার জন্য বিশাল ধাক্কা। এখন পর্যন্ত আমেরিকা এটা কনফার্ম করেনি, সেটাও মাথায় রেখো, কিন্তু অস্বীকারও করেনি। তারপরেই এলো আরও বড় খবর, F-15E স্ট্রাইক ইগল। এই বিমানটাও কিন্তু কম শক্তিশালী না। F-15E হলো আমেরিকার চতুর্থ প্রজন্মের একটি মাল্টিরোল ফাইটার জেট। তো F-35 হলো পঞ্চম প্রজন্মের আর F-15E হলো চতুর্থ প্রজন্মের। এটা এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড দুটো কাজই করতে পারে। বহু দশক ধরে আমেরিকার সেনাবাহিনীর মেরুদণ্ড হয়ে আসছে এই বিমান। ইরান দাবি করছে যে এই F-15E বিমানটা তাদের খুজেস্তান প্রদেশের কাছাকাছি এলাকায় মেরে ফেলেছে তারা। এখন খুজেস্তান মানে হলো ইরানের দক্ষিণ পশ্চিম দিকে একটা তেল সমৃদ্ধ প্রদেশ, ইরাকের সীমান্তের কাছাকাছি। এই এলাকায় এই বিমানটাকে যদি মেরে ফেলে থাকে, তাহলে প্রশ্ন ওঠে বিমানটা সেখানে কি মিশনে গিয়েছিল। বন্ধুরা, বিমানটা যখন মারা গেল বলে দাবি করা হচ্ছে, তখন খবর আসছে যে পাইলট ইনজেক্ট করে পাহাড়ি এলাকায় প্যারাশুটে নেমে গেছেন। এটা সামরিক বিমানের স্ট্যান্ডার্ড প্রোটোকল। বিমান মারা যাচ্ছে দেখলে পাইলট ইজেক্ট সিট ব্যবহার করে বেরিয়ে যান। এখন পাইলট যদি সত্যি ইরানের ভূখণ্ডে নেমে থাকেন, তাহলে সেটা আমেরিকার জন্য অত্যন্ত জটিল পরিস্থিতি। সঙ্গে সঙ্গে আমেরিকা তাদের UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার পাঠিয়ে দেয় সার্চ অপারেশনের জন্য। আর এই ব্ল্যাক হক হেলিকপ্টারের কথা আলাদা করে বলা দরকার। UH-60 ব্ল্যাক হক আমেরিকার সেনাবাহিনীর সবচেয়ে বহুল ব্যবহৃত মাল্টিপারপাস মিলিটারি হেলিকপ্টার। এটা ট্রুপস ট্রান্সপোর্ট থেকে শুরু করে কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ সব কাজে যায়। তো এই হেলিকপ্টারের কথা তুমি ব্ল্যাক হক ডাউন যেটা মুভি, সেই মুভি দেখলে ভালো আপনারা জানতে পারবেন। সোমালিয়াতে 1993 সালে এই ব্ল্যাক হক নামানো হয়েছিল, এবং সেই অভিযানে কিভাবে বিপর্যয়ে পরিণত হয়েছিল সেটা ইতিহাস। এখন সেই ব্ল্যাক হক খুজেস্তানের পাহাড়ে পাইলটদের খোঁজ করতে গিয়ে নিজেই মারা গেছে বলে দাবি আসছে। তো এই খবরটা এখন পুরোপুরি কনফার্ম হয়নি, কিন্তু ইরানি মিডিয়ার এটা বেশ জোরসোরে বলা হচ্ছে। ভাবো একটু, একটা পাইলটকে বাঁচাতে গিয়ে আরও একটা হেলিকপ্টার হারাতে হলো।
এটা যদি সত্যি হয় তাহলে এটা অনেকটা আমেরিকার সেই সোমালিয়ার ঘটনার মতো। বন্ধুরা, এখন মজার ব্যাপার হচ্ছে ইরানের সরকারি মিডিয়া একটা কাজ করছে যেটা অনেকটা পূর্ণ যুদ্ধের ধাঁচে। তারা ঘোষণা করেছে যে কেউ এই আমেরিকান পাইলটকে জীবিত বা মৃত অবস্থায় ধরে দিতে পারবে তাকে ইনাম দেওয়া হবে। এই ঘোষণাটা শুধু একটা ঘোষণা না, এটা একটা মনস্তাত্ত্বিক অস্ত্র। কারণ এই ঘোষণার মানে হলো পুরো স্থানীয় জনগোষ্ঠী এখন সক্রিয়ভাবে ওই পাইলটকে খুঁজছে। ইরানের কোহগিলুয়ে একটা জায়গা আছে, তো আরেকটা হচ্ছে বোয়ার আহমেদ। এই দুটো প্রদেশের কথা বলা হচ্ছে বিশেষভাবে। এই প্রদেশগুলোর মানুষ পাহাড়ি এলাকায় অভ্যস্ত। এখানকার ভূগোল তারা হাতের তালুর মতো চেনে। উপজাতির গোষ্ঠীরা বা উপজাতির গোষ্ঠীর মানুষরা অস্ত্র নিয়ে পাইলটদের খুঁজে বেরিয়েছে। এরা কিন্তু নিয়মিত সেনাবাহিনী না, এরা স্থানীয় মানুষ যারা নিজেদের এলাকাকে অত্যন্ত ভালো চেনে। এদিকে আমেরিকার সেনারা হেলিকপ্টার থেকে নেমে জমিতে সার্চ অপারেশন করতে গিয়েছে, আর সেখানে এই স্থানীয় সশস্ত্র মানুষদের সাথে গোলাগুলি হয়েছে বলে খবর আসছে। এখন ভাবো একটু, যে পাহাড়ি এলাকায় স্থানীয়রা হাজার হাজার বছর ধরে বাস করছে, সেই এলাকায় আমেরিকার সেনারা নতুন। তাদের পক্ষে সেই পাহাড়ে টিকে থাকা এবং নিজেদের পাইলটকে খুঁজে বের করা দুটোই ভীষণ কঠিন হবে। এটা আমেরিকার জন্য আরও একটা বড় পরীক্ষা। কারণ যদি পাইলটকে ইরানি গোষ্ঠী ধরে ফেলে তাহলে সেটা কূটনৈতিকভাবে বিশাল জটিলতা তৈরি করবে। পাইলট একজন, ধরুন যে প্রিজনার্স অফ ওয়ার POW হয়ে যাবে, এবং তাকে ফিরিয়ে আনতে আমেরিকাকে কি কি করতে হবে সেটা নিয়ে আলাদা একটা দীর্ঘ গল্প তৈরি হয়ে যেতে পারে। এবং সেটা নিয়ে আরও 10 মিনিট আলোচনা, তো সেটা ছাড়ছি না, সেটা বলছি না আপনাদেরকে। কারণ ইরান এখানে কিছু শর্ত রাখতে পারে আমেরিকাকে, সেটা ইউজ করতে পারে। তো বন্ধুরা, নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে একটা বড় গেম চলছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে বলে পরিস্থিতি তৈরি হয়েছে। হরমুজ প্রণালী হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, সেটা সবাই জানো। 20% এই তেল সরবরাহ এই প্রণালী দিয়ে যায়। তো বাহরাইন এবং আরও কিছু আরব দেশ ইউএনএ একটা প্রস্তাব রেখেছিল হরমুজ প্রণালী খুলিয়ে দেওয়ার জন্য। তো ট্রাম্প চেয়েছিলেন এই প্রস্তাব ইউএনএ পাস হোক, তাহলে সেখানে সামরিক পদক্ষেপের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাবে। কিন্তু ভোটিংয়েই হলো না। রাশিয়া আর চীন এই প্রস্তাবের বিরুদ্ধে, তারা সিকিউরিটি কাউন্সিলে ভেটো পাওয়ার রাখে। তাই এই প্রস্তাব নিয়ে এগোনো প্রায় অসম্ভব হয়ে গেছে। এটা ট্রাম্পের জন্য একটা বড় কূটনৈতিক ব্যর্থতা। কারণ তুমি একটা দেশে সামরিক অভিযান চালাচ্ছ কিন্তু সেটার আন্তর্জাতিক বৈধতা পাচ্ছ না। এটা ইরাক যুদ্ধের সময়ের কথা মনে করিয়ে দেয়। সেখানেও আমেরিকা ইউএনের অনুমতি ছাড়াই যুদ্ধে ঢুকেছিল, কিন্তু সেটার রাজনৈতিক মূল্য পরে গুনতে হয়েছিল অনেক। ইরানের ক্ষেত্রে সেই একই ফাঁদে পড়ছে আমেরিকা। বন্ধুরা, এই পুরো গন্ডগোলের মাঝে ব্রিটেন কিন্তু চুপচাপ বসে নেই। ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার কুয়েতে তাদের র্যাপিড সেনেটরি এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাচ্ছেন বলে খবর আসছে। সৌদি আরবের আরেকটা সিস্টেম তেনাত করার কথা হচ্ছে। এই র্যাপিড সেনেটরি হলো ব্রিটেনের তৈরি একটা মোবাইল শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এটা বেশ দ্রুত ডিপ্লয় করা যায় এবং ড্রোন ও মিসাইল মারার জন্য বেশ ভালো। ব্রিটেনের মধ্যপ্রাচ্যে অনেকগুলো মিলিটারি বেস আছে। বাহরাইনে আছে, সংযুক্ত আরব আমিরাতে আছে, ওমানে আছে। তাই এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে ব্রিটেনের স্বার্থ আছে। কিন্তু ব্রিটেন সরাসরি যুদ্ধে ঢুকছে না। এটা একটা স্মার্ট স্ট্র্যাটাজি। বন্ধু দেশগুলোকে অস্ত্র আর সিস্টেম দাও, নিজের সামনে যেও না। কুয়েত এই মুহূর্তে বেশ ভয়ে আছে, কারণ 1990 সালে ইরাক কুয়েত দখল করে নিয়েছিল। সেই ট্রমা কুয়েতের মানুষ ভুলতে পারেনি। তাই যখন এই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে, কুয়েত সবার আগে নিজের নিরাপত্তার কথা ভাবে, আর এই সুযোগটা ব্রিটেন নিচ্ছে। বন্ধুরা, নেক্সট আপডেট, ইসরায়েলি পত্রিকা ইহুদিয়ত আরোনত এই একটা রিপোর্ট বেরিয়েছে, যেটা পড়লে ইসরায়েলের মানসিকতা বোঝা যায়। তারা ইরানের একটা পুরো টার্গেট লিস্ট তৈরি করেছে। ইরানের বিদ্যুৎ গ্রিড, তেল পাইপলাইন, গ্যাস সরবরাহ ব্যবস্থা, অর্থনৈতিক প্রতিষ্ঠান, জাতীয় গুরুত্বের স্থাপনা,
মানে পুরো দেশের অবকাঠামোগুলোকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা। এবং এই পরিকল্পনা বাস্তবায়নের আগে আমেরিকার অনুমতির অপেক্ষায় আছে ইসরায়েল। এখন এই পরিকল্পনাটার একটা বড় সমস্যা আছে। ইসরায়েল ভাবছে অবকাঠামো ধ্বংস করে দিলে ইরান হার মেনে যাবে, কিন্তু এই ভাবনাটা ভুল এবং গাজা এটা প্রমাণ করে দিয়েছে। গাজায় ইসরায়েল হামাসের পুরো অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। হাসপাতাল ভেঙেছে, রাস্তা ভেঙেছে, বিদ্যুৎ নেই, পানি নেই, কিন্তু হামাস কি হার মেনেছে? না। প্রায় 2.5 বছর ধরে যুদ্ধ চলছে এবং হামাস এখনো লড়াই করছে। তো ইরান আরও অনেক বড় দেশ, 85 মিলিয়ন মানুষ, বিশাল ভূখণ্ড, পাহাড়, মরুভূমি, সমতল, সব ধরনের ভূগোল আছে। তো ইরানের সামরিক ব্যবস্থা এতটাই বিতরণকৃত যে একটা জায়গায় হামলা করলে পুরো সিস্টেম থেমে যাবে না। আর ইরানের ভূগর্ভস্থ টানেল সিস্টেম, এটা তো পুরো অন্য মাত্রার জিনিস। হামাসের টানেল নেটওয়ার্ক যদি ইসরায়েল খুঁজে না পেয়ে থাকে 2.5 বছরে, আর সেই টানেল টেকনোলজি যদি ইরানই হামাসকে দিয়ে থাকে, তাহলে ইরানের নিজের টানেল কতটা গভীর আর জটিল হবে সেটা একবার কল্পনা করো, আর সেটা কল্পনা করাও কঠিন। বন্ধুরা, নেক্সট আপডেট, লেবানন বর্ডারে ইসরায়েল সেনারা ঢুকে পড়েছে, কিন্তু হিজবুল্লাহকে সরাতে পারছে না। লিতানি নদীর ওপারে হিজবুল্লাহকে পাঠানো ইসরায়েলের লক্ষ্য, কিন্তু হিজবুল্লাহ নড়ছে না। কারণ এই এলাকায় হিজবুল্লাহর মূল শক্তি হলো স্থানীয় সমর্থন আর ভূগোলের জ্ঞান। তো যে এলাকায় এলাকায় লোকে জন্ম নিয়েছে, বড় হয়েছে, সেই এলাকায় তারা অপরিচিত সেনাবাহিনীকে কখনো হারাতে পারবে না। ইসরায়েল 10 থেকে 15 বছর ধরে চেষ্টা করছে হিজবুল্লাহকে লেবানন থেকে হাঁটাতে পারেনি। এবার তারা একটা নতুন কৌশল নিয়েছে। হিজবুল্লাহর এলাকায় সিয়া মুসলমানরা থাকে, কিন্তু সেই একই এলাকায় কিছু খ্রিস্টান এবং দ্রুজ সম্প্রদায়ের মানুষও আছে। ইসরায়েল এই খ্রিস্টান ও দ্রুজ নেতাদের ওপর চাপ দিচ্ছে, তোমাদের এলাকায় শিয়াদের তাড়িয়ে দাও। এখন এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আছে। যে শিয়া পরিবারগুলোকে তাড়ানোর কথা হচ্ছে, তারা সবাই হিজবুল্লাহর সদস্য না। হয়তো কোনো পরিবারের ছেলে হিজবুল্লাহতে যোগ দিয়েছে, কিন্তু পুরো পরিবারটা নিরীহ নাগরিক। তো সেই নিরীহ পরিবারগুলোকে জোর করে বাড়ি থেকে তুলে দেওয়ার কথা হচ্ছে। আর ইসরায়েল যে ভাষায় চাপ দিচ্ছে সেটা হলো, হয় তোমরা এদের তাড়াও, নয়তো তোমাদের তোমাদের সেই কসবায় আমরা হামলা করব। এটা কোনো সামরিক কৌশল না, এটা ধরতে পারেন এক ধরনের জঙ্গি কৌশল, নিরীহ মানুষদের ঢাল হিসাবে ব্যবহার করা। বন্ধুরা, এই পুরো আলোচনায় শেষে একটা ঘটনার কথা না বললেই নয়। ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি, মানে লাল আধচাঁদ সোসাইটির গুদামে হামলা করেছে। রেড ক্রিসেন্ট হলো এক ধরনের রেড ক্রস এর মুসলিম সংস্করণ। এটা একটা মানবিক সংস্থা যারা যুদ্ধ বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করে। সেই গুদামে কি ছিল? অ্যাম্বুলেন্স ছিল, বাস ছিল, যেগুলো দিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করা হয়, মোটর বাইক ছিল, আহতদের বয়ে নিয়ে যাওয়ার যান ছিল। এই গুদামে হামলা করে সব ধ্বংস করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানবিক আইনে রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের স্থাপনার হামলা করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধ, কিন্তু ইসরায়েল এটা করছে। এবং এটা এই পুরো সংঘাতে ইসরায়েলের মানসিকতার একটা নমুনা। যখন জমিনে যেতে যাচ্ছে না, তখন আকাশ থেকে যা পারো ধ্বংস করো, হাসপাতাল হোক, স্কুল হোক, বা মানবিক সাহায্যের গুদাম হোক। ইরানের এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেম যদি এতটাই শক্তিশালী হয়, একটা বড় প্রশ্ন আপনাদের সামনেও রাখতে চাই, যেটা বিরোধীদের কথা। তাহলে প্রশ্ন হলো, ইরান এই টেকনোলজি কোথায় পেল? দেখুন, স্যাংশনের মাঝে থেকেও কিভাবে এটা বানালো? এই প্রশ্নের উত্তর হয়তো আংশিকভাবে রাশিয়া আর চীনের সাথে ইরানের সম্পর্ক আছে। রাশিয়ার S-300 এবং S-400 সিস্টেমের সাথে ইরানের পরিচয় আছে বহু বছর ধরে। চীনও ইরানকে প্রযুক্তি সহায়তা দিয়েছে আড়ালে আবরারে। আর এই প্রশ্নের উত্তরে আরেকটা বড় ব্যাপার আসে, আমেরিকার ইসরায়েল কি সত্যি ইরানকে গ্রাউন্ড অপারেশন দিয়ে হারাতে পারবে? উত্তর হলো সম্ভাবনা অত্যন্ত কম। কারণ এয়ার পাওয়ার দিয়ে কাউকে পুরোপুরি দমন করা যায় না। সেটা ভিয়েতনাম প্রমাণ করেছে, আফগানিস্তান প্রমাণ করেছে, ইরাক প্রমাণ করেছে, আর গাজা এখন প্রমাণ করছে। তাহলে এই যুদ্ধের শেষ কোথায় সেটা এখনই বলা মুশকিল, কিন্তু এতটুকু বলা যায় যে এই যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাটাই বর্তমানে বেশি। এবং যত দীর্ঘায়িত হবে তত আমেরিকার জন্য কঠিন হবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আর
মানসিকভাবেও। বন্ধুরা, আপনারা এই বিষয় নিয়ে কি ভাবেন এবং আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন আপডেটটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।